নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জলধর সেনের লেখা গল্প মোহ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প মোহ। পিসিমা, আমি তোমার কাছে আর শোবো না। কেন বাবা, কি হয়েছে? আমার অপরাধ? তুমি মাথা নাড়া করলে কেন? গয়না খুলে ফেললে কেন? ঝির মতো কাপড় পরলে কেন? তোমার কাছে আমি শোবো না। 4 বছরের ছেলে পটলার অভিমান হয়েছে। সে তো জন্মাবধি আমার এই বেশ দেখেনি, কিন্তু সে যদি বুঝতো, পৃথিবীর লোকে যদি বুঝতো, কত দুঃখে কত কষ্টে কি আত্মগ্লানিতে দগ্ধ হয়ে আমি আজ সব ছেড়েছি। মা বাবা কাঁদছেন, দাদা চোখের জল ফেলতে ফেলতে না খেয়ে আপিসে গেলেন। বৌদিদির অমন হাসি মুখ মলিন। 7 বছর বয়সের সময় বিয়ে হয়। সেদিনের কথা ভালো করে মনেও পড়ে না। 6 মাস যেতে না যেতেই খবর আসলো আমি বিধবা হয়েছি। কুমারী ছিলাম, হঠাৎ একদিন বাদ্য ভাণ্ড করে আমাকে যারা সধবা সাজিয়েছিল, আবার 6 মাস পরে তারাই ঘোর কান্নাকাটি করে আমার সিঁথির সিঁদুর মুছে দিল। বলল আমি বিধবা। নিজের ইচ্ছে সধবাও সাজিনি, নিজের ইচ্ছে বিধবাও সাজলাম না। 7 বছর বয়সে বিধবা। কলকাতা শহরে বাড়ি। বাবা হিন্দু সমাজভুক্ত হলেও উদার মতাবলম্বী। দাদা তখন কলেজে পড়েন। বাড়িতে হিন্দু চালচলন ঠিক রক্ষা হয় না, সুতরাং আমি বিধবা হলেও বেশভূষা পরিত্যাগ করিনি। বরঞ্চ আমার বৈধব্য ঢেকে রাখার জন্য মা আমাকে সবসময় সুন্দর বহুমূল্য বেশভূষায় সাজিয়ে রাখতেন। আমাকে পড়াবার জন্য মাস্টার ছিল। বিধবা হওয়ার পর আমার শিক্ষার ভার বাবা ও দাদা নিজের হাতে গ্রহণ করলেন। আমি ইংরেজি, বাংলা ও সংস্কৃত পড়তে আরম্ভ করলাম। এখন আমার বয়স 19 বছর। এতদিন একই রকমভাবে যাচ্ছিল। মা বাবার আদর, দাদার স্নেহ, বৌদির যত্ন, পটলার আবদার, আমি এইসব নিয়েই ছিলাম। আজ হঠাৎ আমার বেশ পরিবর্তন দেখে সকলেই অবাক হয়ে গেলেন। কেন এমন কাজ করলাম তা বলছি। আমার দাদা, পৃথিবীতে এত গুণ কার? আমার দাদা আসলে শাপভ্রষ্ট দেবতা। দাদা আমার জন্য প্রাণ দিতে পারেন। দাদা আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে সংকল্প করেছিলেন। আমার বয়স যখন 15 বছর, তখনও আমি বালিকার মতো সরলা ছিলাম। আমার মনে কোনোই অভাব ছিল না। দিনরাত্রি আমোদ আনন্দ ও পড়াশুনো করেই কাটাতাম। পড়াতেই আমার সুখ। আমি সংস্কৃত মহাকাব্যে বিভোর হয়ে থাকতাম। দাদার কৃপায় ভালো ভালো ইংরেজি বইও অনেক পড়তে পেতাম। আমার মনে হতো পৃথিবীতে জ্ঞান অনুশীলনই সুখের চরম উৎস। আমি দেশ বিদেশের মনীষীদের অতুল জ্ঞান সাগরে নিমগ্ন হয়ে সংসারের শোক তাপ কিছুই অনুভব করতে পারতাম না। তবে একটা অশান্তি মাঝে মধ্যেই আমাকে ভীষণ কাতর করে তুলত। সেটা দাদার বিয়েতে অনিচ্ছে। দাদা এমএ পাশ করলেন, দাদা ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ছোট আদালতে যেতে শুরু করলেন। তখন দাদার বয়স 27 বছর। কিন্তু কেউ দাদাকে বিয়েতে সম্মত করতে পারল না। কেউ বিয়ের প্রস্তাব করলেই দাদা বলতেন, এতদিন তো বাবার পয়সাই ব্যয় করেছি, নিজে 10 টাকা আনতে শিখি,
তখন বিয়ে করার কথা ভেবে দেখা যাবে। আমাদের অবস্থা এমন নয় যে দাদা 10 টাকা না আনতে পারলে সংসার অচল হয়ে যাবে। বাবা স্মিথ কোম্পানির হেড ক্যাশিয়ার। তিনি যা উপার্জন করেন তাতে আমাদের সংসার চলে যায়, বরং কিছু কিছু সঞ্চিত হয়। তাছাড়া পিতামহের আমলের কিছু কোম্পানির কাগজ আছে। বাড়িখানা আমাদের নিজেদের। চোরবাগানে আরও একখানা বাড়ি আছে, তার ভাড়াও নিতান্ত কম নয়। সুতরাং সাংসারিক অসচ্ছলতা আমাদের মোটেই ছিল না। কিন্তু দাদার সেই এক কথা, 10 টাকা আনতে না শিখলে বিয়ের কথা ভাবার সময় হবে না। এই জন্য মাঝে মাঝে আমার একটু কষ্ট হতো। আমার ইচ্ছে দাদার একটা বেশ সুন্দর বউ আসবে, সে আমার সঙ্গিনী হবে। আমি তাকে কত সুন্দর সুন্দর বই পড়াবো। যখন একলা বসে থাকবো তখন সে আমার সঙ্গে গল্প করতে আসবে। দাদা এসব কথা একেবারেই বুঝতে চান না। শেষে এ আপত্তিও আর টেকে না। দাদার বেশ পসার হয়েছে। মাসে যেমন করে হোক দাদা 200 টাকা রোজগার করতে আরম্ভ করেছেন। আমি একদিন বললাম, দাদা, মাসে 200 টাকা তো বড় কম নয়। 200 টাকায় কি একটা বউয়ের ভরণ পোষণ চলে না? দাদা আমার কথার কোনো উত্তর দিলেন না। তার মুখ কেমন যেন মলিন হয়ে গেল। আমি কিছুই বুঝতে না পেরে বিষণ্ণভাবে সেখান থেকে উঠে অন্য কাজে চলে গেলাম। সন্ধ্যের সময়ে ছাদে বেড়ানো আমার কেমন একটা অভ্যেস। আমি প্রতিদিন সন্ধ্যের আগে ছাদে উঠি। 2-1 ঘন্টা না হলে আমি আর ছাদ থেকে নামি না। নীল আকাশ দূর পর্যন্ত বিস্তৃত। আকাশের কোলে একখণ্ড সাদা মেঘ। মেঘের পাশে পাশে পথ হারিয়ে যাওয়া 2-একটা পাখি। এই সব মিলে আমার একটা স্বপ্নরাজ্য তৈরি করে দিত। আমি সেই নীল আকাশের নিচে বসে স্বর্গসুখ অনুভব করতাম। একদিন সন্ধ্যার পর ছাদ থেকে নেমে আসছি, এমন সময়ে বাবার ঘরে কথাবার্তা শুনতে পেলাম। অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, তবুও বাবার ঘরে কেউ আলো দেয়নি। অন্ধকারেই কথাবার্তা হচ্ছে। গলার স্বরে বুঝলাম ঘরের মধ্যে মা, বাবা, দাদা 3জনেই আছে। অন্ধকারের মধ্যে 3জনে এমন কি গুরুতর বিষয়ে পরামর্শ করছে জানার জন্য আমার বড্ড ইচ্ছে হলো। আমি দরজার পাশে চুপ করে দাঁড়ালাম। দাদা বলছেন, আমি বিয়ে করতে পারবো না। এ বাড়িতে আবার বিয়ের আমোদ। কমল চিরজীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, আর আমি বিয়ে করে সুখে ঘর করব, তা হতে পারে না। কমলের জীবন যেভাবে যাবে আমার জীবনও সেইভাবেই কাটাবো। বাবা এই কথা শুনে বললেন, নলিন, তোমার কথা আমি বুঝেছি। এর ওপর আমার মতামত প্রকাশ করা খুব কঠিন। মা বললেন, তবে কি আমার অদৃষ্টে সুখ নেই? সোনার মেয়ে কমল, তার এই অদৃষ্ট, তারপর তোমার এই পণ। আমার কি স্বাদ আহ্লাদ করতে ইচ্ছে হয় না? না বাবা, এরকম বলো না। বিয়ে করো, ঘরে বউ আসুক, আমার কমলও তাতে সুখী হবে। কমল কোথাও যায় না, কারো সঙ্গে মেশে না। যদি একটা বউ আসে তবে তার সঙ্গে গল্প আমোদ আহ্লাদ করে তার জীবনটা বেশ কেটে যেতে পারে। এমন সময়ে তামাক নিয়ে হরিদাসকে আসতে দেখে আমি নিঃশব্দে আবার ছাদে চলে গেলাম। সেইখানে সেই অন্ধকার রাতে একা বসে আমি ভাবতে লাগলাম, আমার দাদা সত্যি সত্যি দেবতার মতো। এমন করে কে আত্মসুখ বিসর্জন দিতে পারে? আমার দুঃখ কি? আমি তো বেশ আছি। এতেও দাদার মন ভরে না কেন? দাদা বিয়ে করে সুখী হলে আমার তো আনন্দই বাড়বে। বৌদিকে কত আদর যত্ন করব। শেষে যখন দাদার ছেলে কি মেয়ে হবে, তাদেরকে লালন পালন করে আমার সুখে দিন কাটবে। দাদার বুঝতে ভুল হয়েছে। আজকে দাদার সঙ্গে মহা তর্ক করব। দাদা বললেন, আজ তুই যেভাবে বসলি তাতে দেখছি বিপুল আয়োজন। 2-1খানা
অমোঘ অস্ত্র বের করব নাকি? আমি গম্ভীর হয়ে বললাম, না দাদা, সেই সব অস্ত্র চলবে না। বঙ্কিমবাবুর দাম্পত্য দণ্ডবিধির ধারা নিয়ে তর্ক। দাদার মুখ মলিন হয়ে গেল। তিনি গম্ভীর হয়ে বসলেন। আমি বললাম, দেখো দাদা, তোমরা এই একটু আগে যেসব কথা বলাবলি করছিলে, আমি সেসব শুনেছি। সব না শুনলেও তোমার শেষ বক্তৃতা আমি শুনে ফেলেছি। দাদা আমার মুখের দিকে কাতর দৃষ্টিতে চেয়ে। আমি থেমে গেলাম। কথাটা পেরেছি, এখন কেমন করে এগোবো তার জো পাচ্ছি না। শেষে হঠাৎ বলে বসলাম, দাদা, তোমাকে বিয়ে করতেই হবে। কথাটা বেশ দৃঢ়তার সঙ্গেই বললাম। স্থির করলাম যুক্তিতর্ক করব না, বাক বিতণ্ডা মোটেই করব না। আমি জোর করে দাদাকে বিয়েতে রাজি করাবো। আমি দাদার অতুল স্নেহের অধিকারিণী। সেই স্নেহের খাতিরে দাদা আমার কথা ঠেলতে পারবেন না। দাদা চুপ করে রইলেন, কোনো জবাবই দিলেন না। আমি আবার এর থেকে বেশি দৃঢ় হয়ে বললাম, তোমাকে বিয়ে করতেই হবে। এইবার দাদা উত্তর দিলেন, কাজটা কি বড় সহজ মনে করলে কমল? আমি বললাম, সহজ? এমন কঠিন কাজ কেউ কখনো করেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তুমি এ ব্যাপারের মধ্যে প্রথম দৃষ্টান্ত দেখাচ্ছ। বাপ রে, বিয়ে করা কি সহজ কাজ? দাদা বলল, কমল, তুমি কথাগুলো মোটেই তলিয়ে বুঝলে না। আমি, তা আমার না হয় বোঝার শক্তি নেই। অবুঝ ছোট বোনের অনুরোধ। না দাদা, তোমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি এই মাসের মধ্যে বিয়ে না করো তাহলে ভালো হবে না। যে জন্য তুমি বিয়ে করতে অনিচ্ছুক তা আমি শুনেছি। এখন তুমি আমার কথা শোনো। এই বৈশাখ মাসের মধ্যে তুমি যদি বিয়ে না করো, তাহলে ১লা জ্যৈষ্ঠ তারিখে আমি যেমন করে হয় মরব। এটাই আমার প্রতিজ্ঞা। আমি আর কথা বলতে পারলাম না। ধীরে ধীরে অন্য ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি দাদা টেবিলের ওপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমি দাদার পাশে এসে দাঁড়ালাম। অত্যন্ত মৃদু গলায় ডাকলাম, দাদা। দাদা মুখ তুলে চাইলেন। তার মুখ দেখে আমার বড্ড কষ্ট হলো। আমি বললাম, দাদা, ভালোর জন্যই আমি তোমাকে বিয়ে করতে বলছি। আমার জন্য তুমি জীবনের সমস্ত সুখ নষ্ট করবে? তোমার কাছে আমার কিছুই গোপনীয় নেই। তুমি শুধু আমার দাদা তো নও, আমার খেলার সাথী, আমার সুখে সুখী, দুঃখে দুঃখী। দাদা, তোমাকে সত্যি বলছি, আমার তো কোনো দুঃখ নেই। তোমার মতো দাদা যার আছে তার দুঃখ কি? দাদা, আমার কথা শোনো, বিয়ে করো। যদি আমার মৃত্যু দেখতে না চাও তবে বিয়ে করো। দাদা বুঝলেন আমি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বললেন, কমল, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না, কিন্তু এখনো ভেবে দেখো, কাজটা ভালো করলে না। আমি বেশ ভেবে দেখেছি, আমার জন্য তুমি এমন কাজ করতে পারবে না। দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কমল, তোমার যা ইচ্ছে তাই হবে। তোমার কথা উড়িয়ে দেওয়ার সাধ্য আমার নেই। বৈশাখ মাসেই দাদার বিয়ে হয়ে গেল। বৌদি সকলেরই মনের মতো হলেন। আমার যে কত আনন্দ হলো তার বলার নয়। ১ বছর পরেই দাদার খোকা হলো। আমার কাজ বাড়ল। এখন আর পড়াশোনায় তেমন আগ্রহ রইল না। দিন রাত শুধু খোকাকে নিয়েই থাকি। আমি আদর করে তার নাম দিলাম পটলা। এই সময়ে একদিন আমার যেন কি হলো। কেন হলো তা জানি না, তবে কিসে হলো তা বলতে পারি। একদিন বিকেলে আমি দাদার ঘরের সামনে দিয়ে ছাদে যাচ্ছি। এমন সময় হঠাৎ চেয়ে দেখি ঘরের মধ্যে দাদা আর বৌদি। দাদা আদর করে বৌদির চিবুক ধরে মুখ চুম্বন করছে। এই দৃশ্য আমি কখনো দেখিনি। আমার চোখে এটা কখনো পড়েনি। হতভাগিনী আমি। এই দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠল। আমার প্রাণের ভিতর দিয়ে কি যেন একটা বয়ে গেল।
আমার সমস্ত হৃদয়ের নিভে যাওয়া খিদে তেষ্টা যেন জেগে উঠল। আমি তাড়াতাড়ি ছাদে গেলাম। আগের মতো চারিদিকে চেয়ে নিজের মনে গুনগুন করে যেন সেই দৃশ্য আমার সামনে এসে উপস্থিত হয়। আমার প্রাণের অতৃপ্ত বাসনা ধীরে ধীরে জেগে উঠল। আমার এই 18 বছর বয়সের মধ্যে একদিনও যে ভাব আমার হৃদয়ে প্রবেশ করার পথ পায়নি, আজ সেই বাসনা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি এক মুহূর্তের মধ্যে যৌবনের স্বাদ বাসনার দাস হয়ে পড়লাম। মনে হলো, কি পাপে এই শাস্তি? এমন করে আদর করার আমার যে কেউ নেই। জীবন যেন কেমন বৃথা মনে হতে লাগলো। দারুণ তেষ্টায় আমার ছাতি ফেটে যেতে লাগলো। 7 বছর বয়সের সময় বিধবা হয়েছি। জীবনে কোনো সুখেরই যেন আস্বাদ পাইনি। আজ আমার লালসা জ্বলে উঠল। আকাশে সেই অনন্ত নীলিমার দিকে চেয়ে রইলাম। তাতেও যেন আমার অতৃপ্ত বাসনা, আমার যৌবন কামনার স্রোত বয়ে যাচ্ছে। সন্ধেবেলার বাতাসের হিল্লোল যেন কোথা থেকে যৌবনের অতৃপ্তি এনে আমার গায়ে ঢেলে দিতে লাগলো। শুধু মনে হতে লাগলো আমাকে সোহাগ করার কেউ নেই। মায়ের স্নেহ, বাবার আদর, দাদার অপরিমেয় ভালোবাসা সব যেন সামান্য মনে হতে লাগলো। রমণীর যা সবকিছু, যৌবনের যা কামনা, সেই আদর, সেই ভালোবাসার জন্য আমার তৃষিত হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠল। আমার সব বাঁধ ভেঙে গেল। আজ 18 বছর যে চিন্তা কোনো দিন আমার মনে ওঠেনি, আজ নতুন করে তা মনে হলো। মনে হলো জীবন বৃথা গেল। কোনো স্বাদ, কোনো বাসনাই তো পূর্ণ হলো না। আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লাম। আমার বাড়ির পাশ দিয়ে একটা গলি গেছে। গলির উল্টো দিকে সরকারদের বাড়ি। এতদিন তারা এই বাড়িতেই বাস করত। কিন্তু এই সময়ে তাদের অবস্থা খারাপ হওয়ায় তারা শ্যামবাজারে একটা ছোট ভাড়া বাড়িতে উঠে গেল। তাদের বাড়িতে স্কুল কলেজের ছেলেরা ভাড়া নিয়ে মেস করল। আমাদের ছাদে ওঠা একেবারে বন্ধ হয়ে গেল। কিন্তু আমার এতদিনের অভ্যেস, আমি সন্ধ্যের পর ছাদে না উঠে থাকতে পারতাম না। সন্ধ্যের পরেও মেসের ছেলেরা ছাদে বসে নানা বিষয়ে তর্ক বিতর্ক করত, কিন্তু তাতে আমার কোনো রকম লজ্জা বোধ হতো না। আমি ছাদের একপাশে বসে কখনো বা তাদের তর্ক বিতর্ক শুনতাম, কখনো বা নিজের মনে বসে নিজের অদৃষ্টের কথা ভাবতাম। সরকারদের 3 তলায় একটা ঘর। ঘরটা খুব ছোট। সেই ঘরে সোনার চশমা পরা দিব্যি ফুটফুটে গৌরবর্ণের একটি ছাত্র থাকতেন। তার সেই ঘরের পশ্চিম দিকের জানলা খুললে আমাদের ছাদ বেশ দেখা যেত। ছাত্রীরা পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে ক্ষান্ত হয়ে যখন নিচে নেমে যেতেন, তখন ওই ছাত্রটি ধীরে ধীরে সেই 3 তলার ঘরে প্রবেশ করে পশ্চিম দিকের জানলা খুলে দিতেন। তারপর টেবিলের ওপরে কেরোসিন ল্যাম্পটি জ্বেলে একটা চেয়ারে বসে পড়াশোনায় মন দিতেন। পড়তে পড়তে যখন তার ক্লান্ত মনে হতো, তখন কখনো বা বই হাতে ছাদে এসে পায়চারি করতেন, কখনো বা পশ্চিম দিকের সেই জানালার গরাদ ধরে দাঁড়িয়ে থাকতেন। জ্যোৎস্না রাতে আমি খুব কমই ছাদে বসে থাকতাম, কিন্তু অন্ধকার রাতে আমি ছাদে বসে ছাত্রটির সুন্দর মুখখানা দেখতাম। তিনি যখন পাঠে নিবিষ্ট হতেন, তখন আমি হাঁ করে তার মুখের দিকে চেয়ে বসে থাকতাম। কেমন শান্তশিষ্ট, কেমন নম্র প্রকৃতির। ছাদে যখন ছাত্রদের পার্লামেন্ট বসত, তাতে নানা বিষয় নিয়ে নানা রকমের আলোচনা হতো, তখন ওই তেতলার ছাত্রটি কিন্তু তাতে যোগ দিতেন না। আমি দেখতাম তিনি একপাশে বসে নিবিষ্ট মনে কি চিন্তা করতেন। তার ওই ভাবটি আমার বড্ড ভালো লাগতো। আমার মনে হতো এই ছাত্রটি ঠিক আমার মতো মানুষ। আমি যেমন এখন দিন রাত্রি বসে ভাবি, এরও তেমন। কিন্তু তিনি কি ভাবেন কে জানে। এমনি করে কতদিন যাবে। শেষে একদিন তেতলার ছাত্রটি আমাকে দেখে ফেললেন। একদিন হঠাৎ আমাদের 4 চোখের মিলন হলো।
আর তিনি অমনি মুখ নিচু করে ঘরের মধ্যে চলে গেলেন। আমি ছাদেই বসে রইলাম। আমার হৃদয়ের মধ্যে কি যেন একটা বয়ে গেল। এরপর থেকে যখন ছাদে অন্য ছাত্ররা থাকতো, আমি তখন মোটেই উপরে যেতাম না। সবাই চলে গেলে আমি চোরের মতো ছাদে গিয়ে বসতাম। কিন্তু রাতের অন্ধকারে তিনি আমাকে ভালো করে দেখতে পেতেন না, আমি তাকে বেশ দেখতে পেতাম। শেষে যেন আমি অধীর হয়ে উঠলাম। দিনের বেলা, দুপুরবেলা পথের দিকে চেয়ে থাকতাম, কখন তিনি কলেজ থেকে ফিরবেন। যখন দেখতাম তিনি সেই রোদ জ্বলা রাজপথ দিয়ে মিশে আসছেন, তখন আমার আর আনন্দের সীমা থাকতো না। আমি চুপি চুপি সেই দুপুরের রোদে ছাদে উঠতাম এবং তাকে দেখতাম। প্রথম প্রথম তিনি যেন কেমন অপ্রতিভ ও মলিন হয়ে থাকতেন। তারপরে তার সেই সংকোচ ক্রমশ চলে গেল। আমাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো, অত্যন্ত গোপনে, অতি সাবধানে। এমন করে আর কতদিন চলে। শেষকালে দুজনে ছাদে বসে পরামর্শ আঁটলাম, পালিয়ে যাব। আমার তখন মনে হতো, এমনি করে স্বর্গের দরজায় তৃষিত অবস্থায় বসে থাকি কেন? একটু সাহস করলেই তো নরেন্দ্রনাথ চিরজীবনের মতো আমার হয়ে যায়, আমার সমস্ত সাধ বাসনা পূর্ণ হয়। পালিয়ে যাওয়াই স্থির হলো। আমি কিছুই নিয়ে যাব না, টাকা কড়ি গয়না কিছুই নেব না। দরকার কি? যে স্বর্গ সুখের অধীশ্বরী হব, তার কাছে টাকা কড়ি আর কি? গতকাল রাত্রি ৯টার সময়ে একটা সেকেন্ড ক্লাস গাড়ি এসে আমাদের গলির মোড়ে দাঁড়ালো। আমি অন্যদের অজান্তে খিড়কির দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠলাম। গাড়ির মধ্যে নরেন্দ্রনাথ। আমি নরেন্দ্রনাথের পাশে বসলাম। নরেন্দ্রনাথ গাড়ির দরজা বন্ধ করে দিল। গাড়োয়ানকে হাওড়া স্টেশনে যেতে হুকুম দিল। তারপর সেই পাপ কথা বলতে প্রাণ বের হয়ে যাচ্ছে। তারপর নরেন্দ্রনাথ আমার মুখ চুম্বন করল। সেই মুহূর্তে আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমার হৃদয়ের মধ্যে কে যেন আগুন জ্বালিয়ে দিল। আমার শরীরের প্রত্যেকটা শিরায় যেন বিষের স্রোত বইতে লাগলো। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। আমি জোরে তার মুখ সরিয়ে দিলাম। হৃদয়ের সমস্ত শক্তি এক করে চিৎকার করে উঠলাম। গাড়োয়ান ভয়ে হঠাৎ গাড়ি থামিয়ে ফেলল। আমি মুহূর্তের মধ্যে গাড়ির দরজা খুলে লাফিয়ে পড়লাম। একেবারে রাস্তার উপর পড়ে গেলাম। কি করো, কি করো বলে নরেন্দ্র, সেই পিশাচ, গাড়ি থেকে নামতে গেল। আমি এক ধাক্কায় তাকে পথের ওপর ফেলে দিয়ে যেদিক থেকে গাড়ি এসেছিল সেই দিকে ছুটতে লাগলাম। পথে তখন লোক ছিল না। একটু যেতেই পথ চিনলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে যাইনি। সামনে দেখি কি যেন আসছে। তখন মাথায় ঘোমটা টেনে দিয়ে জড়সড়ভাবে পথের একপাশে দাঁড়ালাম। লোকটা আমার দিকে তীব্র দৃষ্টি দিয়ে চলে গেল। আমি আবার চলতে লাগলাম। একটু গিয়েই আমাদের খিড়কিতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কেউ কিচ্ছু জানতে পারল না। সমস্ত রাত আমার যে কি যন্ত্রণায় কাটলো তা বলতে পারি না। আমার মনে হলো কে যেন আমার ঠোঁটে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার মুখ যে পুড়ে গেল। এর নাম সুখ, এর নামই প্রেম। এই জ্বলন্ত আগুন আমার ঠোঁটে মাখিয়ে দিল। একবার মনে হলো গলায় দড়ি দিয়ে এই জীবন শেষ করি, কিন্তু পারলাম না। কেন পারলাম না? তাহলে আর এই পাপের প্রায়শ্চিত্ত হলো কই? যতদিন বাঁচব ততদিন আমার এমন করেই সমস্ত মুখ অদৃশ্য আগুনে পুড়তে থাকবে। চিরজীবন আমি অন্যদের অগোচরে ধিকি ধিকি করে আগুনে দগ্ধ হব। তবেই তো আমার প্রায়শ্চিত্ত। আমি সেই প্রায়শ্চিত্তই গ্রহণ করলাম। মরা হলো না। আর আমার এই রূপ, এটাই তো আমার কাল। কাল রাত্রে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বিলাস ত্যাগ করে দেব, রূপের বাসনায় আগুন লাগিয়ে দেব। তাই আজ সকালেই আমার সেই নরকের সঙ্গী চুল কেটে ফেলেছি, সমস্ত অলংকার খুলে ফেলেছি, সাদা কাপড় পরেছি,
6 মাস অন্ন গ্রহণ করব না, শুধু ফলমূল খেয়ে জীবন ধারণ করব। বাবা মা কাঁদছেন, দাদা কাঁদছেন, বৌদি বিষণ্ণ, পটলা আমার এই পরিবর্তনে কাতর। কিন্তু আমার যে কি যন্ত্রণা, সমস্ত মুখটা যেন পুড়ে যাচ্ছে। হা ভগবান,